সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল আবার কোচিং যদি সেন্টার বলো অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 50। সংশয়ও বিষয় চিকিৎসায় জ্যোতিষ ও প্রতিকার পদ্ধতি। তো চিকিৎসায় জ্যোতিষ ও প্রতিকার পদ্ধতির ক্ষেত্রে কিছু বিষয় একটু আমাদের আলোচনা করার দরকার। সেটি হচ্ছে যে এটা মেডিকেল অ্যাস্ট্রোলজির একটি পার্ট। এটা আমরা জানি যে মেডিকেল মিউট করে রাখুন। আর যদি এই নবগ্রহ স্তোত্রের ক্ষেত্রে আমি একদিন বলেছিলাম যে প্রথম সুমন দা, আপনি সাউন্ডটা যখন অফ করে 9টি রাখুন, মিউট গ্রহের করে স্তোত্র রাখুন। পাঠ করব, তখন প্রতি মন্ত্রে ওং শব্দটি ব্যবহৃত হবে না। যেমন আমরা আহ, ওং নমঃ শিবায় বলি, কিন্তু শিবের যে মন্ত্র সেটি হচ্ছে পঞ্চাক্ষর মন্ত্র। তো পঞ্চাক্ষর হয়ে যায় নমঃ শিবায়। ওং বলবে শুধুমাত্র পূজা পার্বণের সময়, জপের সময় কিন্তু এটি হয় না। তো 9টি গ্রহের মন্ত্র যখন একসঙ্গে পাঠ করা হয়, তখন প্রতিটি মন্ত্রের আগে ওং ব্যবহৃত হয় না, শুধু একবারই ওং ব্যবহৃত হয়। এটি আপনারা একটু কারেকশন করে নেবেন। তো আজকের ক্লাসটা আপনাদের জীবনের অবশ্যই মূল্যবান 5টি ক্লাসের একটি, এটি ধরে রাখতে হবে। যদিও চিকিৎসায় জ্যোতিষ একটি বৃহৎ পার্ট, তো আমরা বৃহৎ পার্টকে সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে সাধারণত আমরা জানি যে রোগ সৃষ্টিকারী গ্রহ আমরা কথায় বলি যে রবি, রোগ মুক্তিকারী গ্রহ মঙ্গল, এমনকি কখনো কখনো চন্দ্রকে বলি। তো এই যেটি বলি এটি হচ্ছে সাধারণ একটি ধারণা, যে পক্ষ হিসাব করি রবির সঙ্গে চন্দ্র, যে পক্ষের উপর, যে এই পক্ষের এত অমুক নক্ষত্রে রোগ আরম্ভ হয়েছে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ যখন অতিক্রম করবে তখন ওই রোগটি চলে যাবে। এটি সাধারণ আহ, শিক্ষা। যেমন অশ্বিনী নক্ষত্রে যদি রোগ শুরু হয়, তাহলে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু ওই পরবর্তী মঘা নক্ষত্র যখন অতিক্রম করবে তখন দেখা যাচ্ছে তার রোগ চলে যাবে। আবার দেখা যাচ্ছে চন্দ্র যদি রবির আগে থাকে, তাহলে রবি রোগ সৃষ্টি করবে। চন্দ্র যখন রবিকে অ্যাভয়েড করে যাবে তখনও রোগ মুক্তি করবে। এইরকম বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম মতামত রয়েছে। তথাপিও আমাদের জানতে হবে যে কোন গ্রহ কোন রোগ দেয়, এটি আগে আমাদের জানতে হবে। যে শুধু বললে যে রবিকে চন্দ্র অতিক্রম করলো আর রোগ সেরে গেল, এটি কিন্তু আসলে আমার মনোপুত নয়। বোর্ডটায় মনে হয় একটু লাইট পড়ছে। উম, তো যেমন আমাদের জানতে হবে যে সর্বপ্রথম যদি জানি যে শনি, ধরেন শনি নিয়ে বেশি কথাবার্তা হয়, শনির রোগগুলো কি, এটি আমাদের জানতে হবে। তো রোগগুলোর ক্ষেত্রে আপনারা সঙ্গে সঙ্গে একটু নোট করে নিতে পারেন অথবা অনুধাবন করে নিতে পারেন যে জগতের বুকে যত দীর্ঘস্থায়ী রোগ রয়েছে সেগুলো কিন্তু শনি দেয়। দীর্ঘস্থায়ী ক্রমিক রোগ, যেমন চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কাইটিস, বাত রোগ, তারপরে পক্ষাঘাতিক বাত, স্নায়বিক দুর্বলতা, যত দুঃখ কষ্ট, জরাজীর্ণতা, হাড় ক্ষয়, হাড়ের ভিতর মজ্জার পীড়া, এগুলো সব শনি দেয়। তো এই রোগগুলো আপনারা ওই রত্নপাথরের যে গ্রন্থগুলো রয়েছে, এর যে কোনো একটি গ্রন্থ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন যে কোন গ্রহের কোন রোগ থাকে। তথাপিও আমি একটু শর্ট শর্ট আকারে বলে যাই ক্লাসটা বোঝার জন্য। যেমন মঙ্গল, মঙ্গল হচ্ছে রক্ত সঞ্চালন বা রক্তের রোগ। তাহলে রক্তের রোগ বলতে কি? যেমন রক্তের রোগ যদি হয় তাহলে রক্তের দূষিততা জনিত যাবতীয় রোগ হতে পারে। সেই সঙ্গে তাই বলে ব্লাড ক্যান্সার কিন্তু রক্ত নয়। রক্ত আছে, ব্লাড ক্যান্সার কিন্তু ওর সঙ্গে অন্য গ্রহ যুক্ত থাকে, এটি পরবর্তীতে বলবো। সেই সঙ্গে যেমন জ্বর রোগ চন্দ্রও দেয়, মঙ্গলও দেয়। সাধারণত মানুষের যে জ্বর হয়, আমরা বহু রকম জ্বর হয়, এটি কিন্তু চন্দ্র মঙ্গলের কানেকশনেই হয়। তাছাড়া জগতের বুকে যত দুর্ঘটনাগুলো রাহু ঘটায়, সেই সঙ্গে মঙ্গলও ঘটায়। এটি কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কোন দুর্ঘটনা মঙ্গল ঘটায় আর কোন দুর্ঘটনা রাহু ঘটায়, এটি কিন্তু বুঝতে হবে। আবার দুর্ঘটনা কেতু ঘটায়। কেতু হচ্ছে উচ্চস্থান থেকে পতন, যেমন বাসের ছাদের থেকে পড়ে গেলেন, গাছের থেকে পড়ে গেলেন। গত 2 দিন আগে চড়ক পূজার দিনে মোংলা বাণীসান্তা ইউনিয়নে চড়ক গাছের থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছে। তাহলে এই যে উচ্চস্থান থেকে পতন, এটি কিন্তু কেতু ঘটায়। এমনকি সে ধর্মীয় যাগযজ্ঞের সময় মারা গেছে, মানে তাহলে ওখানে বৃহস্পতির সঙ্গে কোনো কানেকশন তৈরি হয়েছে। না হলে কেন ধর্মীয় অনুষ্ঠানে সে
চড়ক গাছের থেকে মারা যাবে। এটি কিন্তু বুঝতে হবে। তাছাড়া বিশেষ করে যাবতীয় অস্ত্রাঘাত, ধরেন আপনার কাটাকাটি করতে গিয়ে বা অস্ত্র দিয়ে কাজ করতে গিয়ে যত আঘাত খায় এগুলো মঙ্গল দেয়। যত রকম অপারেশন সেগুলো মঙ্গল দেবে। যাবতীয় আকস্মিক রোগগুলো মঙ্গল দেয়। এমনকি বিশেষ করে মঙ্গল অশ্ব ফিস্টুলা ভগন্দর টিউমার ফোড়া কার্বাঙ্কল। কার্বাঙ্কল কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে নিয়ে যেতে হবে। কার্বাঙ্কল হচ্ছে মেরুদণ্ডে যে টিউমারটি হয় বা মেরুদণ্ডে যে ফোড়া হয় সেটিকে বলে কার্বাঙ্কল। যেমন কোমরে বাগি হয়, বাগি মানে কোমরে এক ধরনের ফোড়া হয়, তার নাম বাগি বলে আঞ্চলিক ভাষায়। তো এটা বিশেষ করে কোমরে যে রোগটি হয় সেটি কিন্তু আমাদের বুঝতে হবে ওটি রাহু এবং বুধের সংমিশ্রণ আর মঙ্গলের সংমিশ্রণে হয়। তো রাহু বুধ মঙ্গলের কিভাবে সংমিশ্রণে কোমরে এই আঘাতটি হয় বা কোমরে এই বড় একটি ফোড়া যেটাকে বাকি বলে এটি হয়। তাছাড়া আমরা যেমন রাহুকে যদি বলি, তাহলে রাহুর ক্ষেত্রে কিন্তু রোগ হচ্ছে যাবতীয় অজানা রোগ। যদিও গুপ্ত রোগ কেতু, অজানা রোগ হচ্ছে রাহু। রোগের নাম জানে না এমন রোগ হচ্ছে রাহু দেয়। অজানা যত জটিল রোগ রয়েছে সেগুলো কিন্তু রাহু দেয়। এমনকি বিষক্রিয়া, যারা বিষ খেয়ে মারা যায় বা শরীরে পয়জনিং হয়, বিষক্রিয়া হয়, এগুলো কিন্তু আপনার এই রাহুই দেয়। তাছাড়া ক্যান্সার, ওই যে বললাম ক্যান্সার, কোন ক্যান্সার? ক্যান্সার আগে বুঝতে হবে ক্যান্সারটি কিন্তু রাহু দেয়। ব্লাড ক্যান্সার রাহুর সাথে মঙ্গল যুক্ত হলে বা মঙ্গল দিষ্ট হলে, যদি ষষ্ঠ ভাব হচ্ছে আপনার রোগ, অষ্টম ভাব হচ্ছে রোগের দীর্ঘ মানে দীর্ঘস্থায়িত্ব বা রোগের স্থায়িত্ব, আর দ্বাদশ ভাব হচ্ছে আপনি হাসপাতালে যাবেন নাকি বাড়ি বসে চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করবেন। এই তিনটি ভাব কিন্তু তিন স্তর, এটি মাথায় রাখতে হবে। যে আমরা খালি ষষ্ঠ ভাব থেকে ব্যাধি পীড়া বিচার করব, সেটি হলে কিন্তু ওই আমাদের এই প্রাথমিক ব্যাচের থেকেও আরো কোনো প্রাথমিক ব্যাচ যদি থাকে সেই ব্যাচে, মানে একেবারে শিশু লেভেলে বা জিরো লেভেলে যে শিক্ষা, সেটি হচ্ছে ষষ্ঠ ভাব থেকে রোগ বিচার করা হয়। কিন্তু আমরা জিরো লেভেলে থাকতে চাই না। আমরা যেহেতু প্রথম থেকেই আপনাদের এই ব্যাচ নিয়ে আমরা একটু দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছি, সেহেতু ভেঙে দিতে চাচ্ছি আজকেই। তো সেক্ষেত্রে 6 নাম্বার ঘর থেকে রোগ বিচার করবেন, রোগের স্থায়িত্ব 8 নাম্বার ঘর থেকে। আর চিকিৎসাটা কোথায় হবে, বিশেষ করে বৈদ্যের বাড়ি হবে না কবিরাজের বাড়ি হবে না আপনার বাড়ি ডাক্তার এসে চিকিৎসা করবে না আপনি হাসপাতালে থাকবেন, সেই হাসপাতালে বিশেষ করে তার ব্যয়, যাবতীয় রোগের ব্যয়, এটি 12 নাম্বার ঘর থেকে বিচার করতে হবে। তো আমরা ছিলাম রাহুতে। তো রাহুতে মানসিক যাবতীয় রোগগুলো, যদিও মানসিক রোগ চন্দ্র দেয়, চন্দ্র মনের কারক, কিন্তু মানসিক বিভ্রান্তিতে পড়ে যে সকল রোগে, সেই সকল রোগ কিন্তু রাহু দেয়। এটি মাথায় রাখতে হবে যে মানসিক রোগ চন্দ্র দেয়, কিন্তু মানসিক বিভ্রান্তিটা কিন্তু বিশেষ করে রাহু দেয়। এমনকি কেতুও কিন্তু মানসিক রোগ দেয়, বিশেষ করে ভয়। ওই যে ঘরের ভিতর কে যেন পা দিয়ে হাঁটছে, ঘরের উপর থেকে কি যেন উড়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে এটা মানসিক রোগ। আমি হাঁটতে লাগলে মনে হচ্ছে সামনে কাউকে দেখছি। যেমন আমার জীবনে ভূত দেখা, আমার ভূত দেখা যদি একটু বলি, তো জীবনে ভূত দেখেছি। তো কিভাবে ভূত দেখেছি? ধরেন ওই পানের বরাজে সকালবেলায় উঠেই পানের বরাজে যেতে হয়। পানের বরাজ যাদের আছে তারাই বুঝবেন যে প্রতিদিন একবার পানের বরাজে না গেলে কোনো ক্রমে পানের বরাজ চলবে না। তো ওই পানের বরাজের ভিতর গেছি, তো যে দেখি কি আমার যে দাদু মায়ের বাবা, উনি হচ্ছে পান তুলতেছে। তা আমি ডাক দিছি, ভাই বলে ডাকতাম ওনাকে। তা বলতাম, ভাই, ও ভাই, এই ভাই ডাকতেছি, ভাই নেই। ভাই কি হলো? পরের গলিতে 2-3 গলি পার হয়ে গেলাম, যে ডাক দিচ্ছে, আবার দেখি কি ভাই ওই জায়গায় একটি ঝাল গাছের ওই পানের বরজের মুখে মুখে ঝাল গাছ লাগানো থাকে। তো খুব ভালো ঝাল হয়, ঝাল তুলতেছে। আবার ডাক দিলাম, উনি নেই। তখন আমার ভিতরে একটু কেমন লাগলো। তা আমি একা একা পান তুলতে আসছি, তো এখন ভাই নেই। তো পরবর্তীতে আরেকটা বরজে গেলাম, সেখানে গিয়ে দেখি উনি সুপারি কুড়াচ্ছে। তো সেখান থেকে আসলাম। সেখান থেকে বাড়ি আসার পরে ওই যেন মনে হলো আমি ভূত দেখেছি। তো আসলে ভূত দেখেছি না মনে দেখেছি এটি কিন্তু আমি জানি না। তো এই যে মানসিক বিভ্রান্তিতে ফেলে বা মানসিক যে ভীতি, মানুষ অনেকে বলে যে আমি অমুককে দেখেছি তমুককে দেখেছি, এগুলো কিন্তু রাহু দেয়। কেতু হচ্ছে রহস্যময় রোগ। যে সকল রোগের রহস্যময়, আমরা যদিও বলি রহস্যময়
নারী বা রহস্যময়ী গ্রহ রাহু রাহু কিন্তু কেতু হচ্ছে রহস্যময় রোগ দিয়ে থাকে। এমনকি কঠিন যত মানসিক রোগ, যে রোগগুলো কোনো ক্রমেই সারে না। গত বছর একবার যেমন আমি ভূত তাড়াতে এক ভূতের রোগী আসে, শালার আমাকেই ভূতে ধরলো যে আমি মানুষের মুখের দিকে তাকাতে পারি না। আমি নিজেই এই মাত্র গত বছরের কথা, আহ ইন্দ্র জল আনতে রাস্তা পার হয়ে যাবে, শুধু গাড়ি এপার দাঁড়ানো ওই পার জল আনতে যাবে, আমি বলছি যে ও ও মনে হয় গাড়ির তলে পড়বে, ওকে জল আনতে পাঠালে কেন? জল খেতাম না। আবার সরজিৎকে বলতেছি যে তোমাকে ওই টোল ঘরে গাড়িতে টোল টোল দিচ্ছে, কিন্তু আমি বললাম ওখানে ডাকাতরা আটকাইছে, তুমি সেখান থেকে কিভাবে গাড়ি পার করে নিয়ে আসলে? আপনারা ফেসবুকে দেখবেন যে একটি কাঠের পুলের উপর দিয়ে আমি গাড়ি নিয়ে পার হয়েছিলাম, যে কত রিক্সের ভিতর দিয়ে গাড়িটা কোনো রকমে যায়। জীবনে মনে হয় ওই জায়গায় গাড়ি প্রথম উঠিয়েছি। তো সেখানে ওই দিনের এই ঘটনা মানে মনের ভিতরে এরকম হয়েছিল। আমার চেম্বারেই একটি লোক আসলো, সে চেম্বারে তার হাত দেখতেছি গায়ে জল পড়ছে, অটোমেটিক জল পড়ছে টপ টপ করে চেম্বারের ভিতর, ঢাকা চেম্বারে। তার ছবি তোলাও আছে। তো এমন ঘটনা ঘটেছে। এই সকল যে অদ্ভুত যে রোগগুলো, রহস্যময় রোগগুলো, সেগুলো কিন্তু কেতু দেয়, এটি মাথায় রাখতে হবে। গল্পটা দেওয়ার অর্থ হচ্ছে যে আপনাদের মনে গেঁথে রাখার জন্য। যাবতীয় অম্ল পিত্ত, অম্লটা কিন্তু চন্দ্র দেয়, পিত্তটা হচ্ছে রবি দেয়। অম্লকে লিখবেন মানে গ্যাস অম্ল, তো গ্যাস অম্ল দেয় চন্দ্র, আর পিত্ত রোগ দেয় রবি। তো যেমন পিত্তথলি, গলব্লাডার, এমনকি পিত্তরস, অম্লরস। অম্লরস কিন্তু তখন পেটে চলে যাবে চন্দ্র, আর পিত্ত রোগটা রবি দেবে, এটি মাথায় রাখতে হবে। রবি হচ্ছে চোখকে দেখবে। আবার অনেকে বলে যে নাক কান গলার রোগ এগুলো বা মস্তিষ্কের রোগ এগুলো রবি দেয়। আমি এখানে একটু আলাদা করে দিতে চাই যে আহ, কানের রোগ, নাকের রোগ, ঠান্ডাজনিত রোগ এগুলো চন্দ্র দেয়। যদিও মস্তিষ্কের রোগ রবি দেয়, সেটি কিন্তু আবারও রিপ্লাই করলাম। তথাপিও বিশেষ করে আহ, নাক এবং কান এই দুটি কিন্তু চন্দ্রের সাথে সম্পৃক্ততা থাকতে হয়, না হলে শুধু রবি একক দেয় না। তাছাড়া হৃদরোগ কিন্তু বৃহস্পতি দেয়, রবিও কিন্তু হৃদরোগ দেয়। তো হৃদরোগের কোনটা রবি দেয় আর কোনটা বৃহস্পতি দেয় এটি কিন্তু জানতে হবে। যেমন উচ্চ রক্তচাপটা রবি দেয়, আর নিম্ন রক্তচাপটা কিন্তু আবার বৃহস্পতি দেয়। আবার হার্টে ব্লক বা যাবতীয় হার্টের রোগ সেগুলো কিন্তু বৃহস্পতি দেয়। তাছাড়া যাবতীয় মানসিক রোগ চন্দ্রের, এটা জানেন, তরল ভারসাম্য, রক্তের ভারসাম্যতা, রক্তের যে হিমোগ্লোবিন, রক্তের আহ অনুচক্রিকা, এই যাবতীয় যা কিছু রয়েছে সেগুলো চন্দ্র দেয়। এমনকি চন্দ্র কিন্তু দ্রুত আরোগ্যশীল রোগগুলো দেয়, দ্রুত আরোগ্য করায়। বৃহস্পতি হচ্ছে শরীরে ইমিউনিটি শক্তি বাড়ায়। বৃহস্পতির রোগ হচ্ছে সাইনাস, যেমন মাথার পিছন পাশ, এটি কিন্তু চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকতে হয়, না হলে কিন্তু হয় না। সাইনাসাইটিস, মাথার পিছন পাশে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, ঘাড়ে ব্যথা, এমনকি কোমর পর্যন্ত ব্যথা, মেরুদণ্ডে কার্বাঙ্কল, এগুলো বৃহস্পতির রোগ। সেই সঙ্গে বিশেষ করে হার্ট তো দেখেই বৃহস্পতি, আর হচ্ছে শরীরে ইমিউনিটি শক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটি কিন্তু বৃদ্ধি করে বৃহস্পতি। বুধ যদি বলি তাহলে আমরা এক কথায় বলি বাত, কিন্তু এক কথায় বাত নয়, শিরা, 84 প্রকার বাতের কথা ধরেন হোমিওপ্যাথিকে লেখা আছে। তো এমনকি তন্ত্রশাস্ত্র, উম, আয়ুর্বেদ শাস্ত্রেও 84 প্রকার বাতের কথা লেখা রয়েছে। এই বাতগুলো বুধই দেয়, কিন্তু বুধের সাথে বাতের কিছু সম্পৃক্ততা আছে। যেমন দেখবেন ওই যে বেদেরা শিঙে দিয়ে বাত তোলে, ওটি কিন্তু কেটে কেটে ওই ব্লেড দিয়ে পোঁছায় পোঁছায় তারপর শিঙে দিয়ে টেনে রস বাত বের করে। ওটি কিন্তু বুধের সাথে চন্দ্র মঙ্গলের যুক্ত থাকা লাগে, না হলে ওই বাতটি, জ্বালা যন্ত্রণাওয়ালা বাতটি কিন্তু যায় না। শিরার রোগটি কিন্তু মানসিক রোগের সাথে সম্পৃক্ত, সেটির সাথে কেতু যুক্ত থাকতে পারে, ওই যে মানসিক রোগ বলেছি রাহু যুক্ত থাকতে পারে, আবার চন্দ্রও যুক্ত থাকতে পারে। এককভাবে শিরার রোগ কিন্তু ইয়ে বললে হবে না, বুধ বললে হবে না। তাছাড়া বিশেষ করে ওই যে অটিজম, ব্রেন অটিজম, এই ব্রেন অটিজমটা কিন্তু নার্ভেরই রোগ, এটি কিন্তু বুধ দেয়। তো বুধের সঙ্গে যেহেতু আরোগ্য হয় না যে রোগ, সেই রোগ হচ্ছে এই অটিজম। তো সেই অটিজম রোগটা দিতে গেলে তখন কিন্তু
রাহু কেতুর সম্পৃক্ততা থাকা লাগে, শুধু এককভাবে বুধ এই ব্রেনওটিজম দেয় না। আবার শুক্রকে যদি আমরা ধরি, তাহলে শুক্র হচ্ছে শরীরকে পুনর্গঠন করে। আমরা জানি যে শুক্র দিয়েই হচ্ছে জগৎ সৃষ্টি, মানে আমরা সৃষ্টি হয়েছি শুক্র দিয়ে। তো শুক্রের মধ্যে কিন্তু সেই উম, ধাতু, ষড়ধাতু নাকি না অষ্টধাতু, অষ্টধাতু না সাতটা ধাতু, একটা হচ্ছে ধাতু সংকর। ওই যাবতীয় ধাতুগত রোগ সেটি কিন্তু শুক্র দেয়। আবার শুক্র পুনর্গঠন করে। আমরা জানি প্রজনন জনিত যাবতীয় রোগ, যেমন প্রস্রাব, কিডনি, ধাতুগত রোগ, কিডনি জনিত রোগ হলে কিন্তু শুক্রের সাথে কেতু যুক্ত থাকতে হয়। এমনকি ধাতুগত রোগ হলে শুক্রের সঙ্গে বুধকে যুক্ত থাকতে হয়। এরকম অনেক উদাহরণ রয়েছে। সেটি কিন্তু আপনাদের উপলব্ধি করতে হবে, সব শুনে নোট করে সম্ভব না কিন্তু এটি। তাছাড়া যাবতীয় হরমোনাল যে ডিজিজ গুলো, দেখেন ছেলে থেকে মেয়ে হচ্ছে, মেয়ে থেকে ছেলে হচ্ছে, মেয়েদের মুখে দাড়ি হচ্ছে, আবার ছেলেদের মাথায় চুল নেই, মুখে দাড়ি নেই, মাকুন্দ চোপা। ওই যে খনা বলেছে যে, যদি দেখো মাকুন্দ চোপা, এক পা না নাড়িও বাপা। খনা বলে এরেও ঠেলি, যদি সামনে না দেখো তেলি। মানে মাকুন্দ ছোপা দেখে যদি তুমি যাত্রা করো, তাহলে এক পাও আর বাড়িও না। আবার খনা বলছে যে একেও ঠেলে যাওয়া যাবে, যদি সামনে না দেখো তেলি। তাহলে মাকুন্দ চোপার থেকেও তেলি আরো বেশি ভয়ঙ্কর, যারা তেল বিক্রি করে তেল। তো এগুলো ছোটবেলায় মিলাতাম, যে যেদিন বাজারে যাব, হাটে যাব দোকান নিয়ে, ধরেন কোন দিন হাটে বেচা কিনা ভালো হচ্ছে আর কোন দিন খারাপ হচ্ছে। যেদিন আমাদের তেলি দাদু মারা গেছেন, তেলি দাদুকে দেখে যেদিন যেতাম, সেদিন কেমন হতো। মাকুন্দ সোফা একজন ছিলেন, তিনিও দাদু, উনাকে দেখলে কেমন হতো। সব থেকে বেশি বেচা কিনা হতো। তিনি তিনিও মারা গেছেন। তিনি হচ্ছে, আমরা কাকিমা বলে ডাকতাম। তিনি হচ্ছে ঋষি মশাই আমাদের গ্রামের, একটাই ঋষি বাড়ি। সেই ঋষি বাড়ির কাকিমাকে দেখে গেলে যেদিন সামনে পড়তো, ওদিন বেচা কিনা একেবারে সব বিক্রি করে ফেলতাম। এটি ঘটতো। তো এই খনার এগুলো ছোটবেলা থেকে প্রয়োগ করতাম, যখন আমি জ্যোতিষ হইনি তখন কিন্তু খনার জিনিসগুলো পড়তাম। তো বিশেষ করে অনুভূতি শক্তি, শরীরের যে অনুভূতি শক্তি, যেমন আমার অনুভূতি শক্তি কম, মশায় কামড়ালে টের পাই না, বা ধরেন হয়তো সাধারণ আঘাতে আঘাত লাগে না, মনের আঘাতটা খুব অল্পতে লাগে, কিন্তু শরীরের আঘাতটা গন্ডারের চামড়ার মতো, মানে এটা সহজে শরীরে লাগে না। তাছাড়া ধরেন এই যে অনুভূতি শক্তি, আবার দ্রুত সুস্থতা, আহ, যাবতীয় হরমোনাল ডিজিজ যেগুলো বললাম, সেগুলো কিন্তু শুক্র দিয়ে থাকে। তো আমরা একটি কথা কিন্তু বললাম যে 6 নাম্বার ঘর থেকে শুধু রোগ বিচার করলে হবে না, রোগের স্থায়িত্ব 8 নাম্বার ঘর থেকে বিচার করতে হবে, আর হচ্ছে চিকিৎসা 12 নাম্বার ঘর থেকে। তবে একটি কথা লিখে রাখবেন, যে শনি, মঙ্গল, রাহু, কেতু কিন্তু রোগ দেয়। শনি, মঙ্গল, রাহু, কেতু এরা কিন্তু রোগ দেয়, রোগ টেনে নিয়ে আসে। আর বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ হচ্ছে আরোগ্য দেয় বা রোগকে প্রতিরোধ করে। তাহলে আমরা প্রতিরোধের কথা বলেছি কি, রোগ প্রতিরোধ ক্ষমতা বলেছি ইমিউনিটি বৃহস্পতি। কিন্তু বৃহস্পতির সঙ্গে চন্দ্রও কিন্তু প্রতিরোধ ক্ষমতা দেয়, শুক্রও প্রতিরোধ ক্ষমতা দেয়, বুধও প্রতিরোধ ক্ষমতা দেয়। বিপরীতে এরা আরোগ্য লাভের দিকও কিন্তু দেয়। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সব গ্রহই রোগ দেয়, তার মধ্যে বেশি দেয় হচ্ছে শনি, মঙ্গল, রাহু, কেতু। আর রোগ মুক্ত করে বৃহস্পতি, চন্দ্র, শুক্র, বুধ। এখন কথা হচ্ছে, এছাড়া আরো হাজার হাজার রোগ রয়েছে, নয় হাজারও রোগ রয়েছে। ছোটবেলায় মানে আমাদের আহ, বাজারে একজন হোমিওপ্যাথিক ডাক্তার ছিল। তো ওনার কাছে বলতাম যে আমাকে কিছু রোগের নাম দিন। তা বলতো যে বই পড়ে নে। তো আমি বলতাম যে বই পড়ে নে, তা দেওয়া বই। এইবার উনি হচ্ছে খ্রিস্টিয়ান বাবু, ভাস্কর বাবু, উম, পাইকারি হোমিওপ্যাথিকের ওষুধের দোকান। উনি কিছু বই দিয়ে দিতেন। তো দিয়ে দিলে যে এখান থেকে রোগের নাম পড়। তো রোগের নাম এবং তার কার্যকারিতা সেগুলো পড়তাম, ওই যখন দোকানে বসে বসে থাকতাম তখন আর কি ওই জায়গা থেকে পড়তাম। তো সেইগুলো যদি বলা হয় এখানে, তাহলে 3 ঘন্টা কাজ না, 5 ঘন্টায় রোগ বলে শেষ হবে না।
তো আমাদের জানতে হবে যে প্রত্যেকটা গ্রহের রত্নের যে উপকারিতা রয়েছে অপকারিতা রয়েছে ওর ভিতরেই কিন্তু রোগ ব্যাধি লেখা থাকে। যেমন ধরেন এই যে আমার রত্নপাথরের বইতে আমি কিছু রোগ লিখেছি যে রাহু গোমেদ কোন রোগে উপকার করে, সেটি হচ্ছে সিফিলিস, গনোরিয়া, পেটের রোগ, মানসিক কষ্ট, উচ্চ রক্তচাপ, আমাশয়, হাম, বসন্ত, কলেরা, টাইফয়েড, চোখের রোগ, হাড়ের রোগ, আকস্মিক বিপদ আপদ থেকে বাঁচায়, মামলা মোকদ্দমায় জয়লাভ করে, কারামুক্তির ব্যাপারে গোমেদ মন্ত্রের ন্যায় কাজ করে। তাহলে এখানে যে কথাটা লেখা হয়েছে এর ভিতর রাহু কি পেটের রোগ দেয়? মানসিক কষ্টের কথা বলেছি সেটি কিন্তু দেয়, বা সে দিতে পারে, আকস্মিক বিপদ আপদ দেয়, আমাশয়ও দেয়, হামও দেয়, বসন্তও দেয়। তো এই যে আমাশয়, কোন আমাশয়টা রাহু দেয় এটি কিন্তু বুঝতে হবে। কোন আমাশয়, যেমন রক্ত আমাশা মঙ্গল চন্দ্র যুক্ত থেকে দেয়, কোন আমাশয়টা আপনার এই রাহু দেয়, এটি আমাদের উপলব্ধি করে নিয়ে আসতে হবে। তাছাড়া ধরেন হাম বসন্ত, হাম বসন্ত কোন বসন্তটা রাহু দেয়? বসন্ত কিন্তু গুটি বসন্ত, জল বসন্ত, দুটি বসন্ত আমরা জানি। তাহলে এই জল বসন্ত আর গুটি বসন্ত কোনটি দেবে? গুটি বসন্ত যখনই দেবে রাহুর সঙ্গে কিন্তু রবির কানেকশন হতে হবে, আর যখন জল বসন্ত দেবে তখন চন্দ্রের কানেকশন হতে হবে, এটি বুঝতে হবে আমাদের, এ বুঝে নিতে হবে। কলেরা, টাইফয়েড এগুলো তো আমরা জানি যে পেটের রোগ। যেমন চোখের রোগ, কোন চোখের রোগ রাহু দেয়? আমরা চোখ কি বললাম, রবি দেয়। তাহলে রাহু কোন চোখের রোগ দেয়? একটি কথা কিন্তু বলেছি, শরীরের বাম অঙ্গ দেখে হচ্ছে রাহু, শরীরের ডান অঙ্গ দেখে কেতু। তাহলে বাম অঙ্গে, বাম চোখে যদি প্রবলেম হয় ধরে নিই রাহু দেয়, কিন্তু শুধু রাহুই কি দেয় এটি কিন্তু বুঝতে হবে। বুঝে আমাদের এই মেডিকেল অ্যাস্ট্রোলজিটা সব থেকে, মানে মান্ডেন আর মেডিকেল অ্যাস্ট্রোলজি এই দুটো না জানলে জ্যোতিষের পূর্ণতা থাকে এটি আমি মানতে রাজি নই। কারণ মান্ডেন অ্যাস্ট্রোলজি হচ্ছে কোন দিক থেকে রোগ আসবে সেটি বলে দেয়, আর হচ্ছে এই মেডিকেল অ্যাস্ট্রোলজি হচ্ছে কোন রোগ সৃষ্টি হয়, কোন রোগ কিসে আরোগ্য লাভ করে সেটা মেডিকেল অ্যাস্ট্রোলজি দেয়। তাহলে যেমন ধরেন এই যে আহ, যাবতীয় মহামারী যে রোগগুলো, ছোঁয়াচে রোগ যেগুলো, ধরেন বসন্ত হলে একজনে আরেকজনকে ছোঁয় না, শুইলে তারই হয়। তারপরে যেমন কিছু চর্মরোগ আছে যেটি এরকম হয়, যেমন আপনার কোভিড-19 দেখেছেন, হাসি কাশির থেকে ছড়ায়। তো এইরকম যে রোগগুলো ছোঁয়াচে রোগ, এই ছোঁয়াচে রোগগুলো আমাদের কিভাবে আসে এবং এটি কিভাবে আমাদের মুক্তি পেতে হয়, এইগুলো, এই ইমিউনিটি শক্তি কিভাবে বর্ধিত করা যায়। আমরা ওই কোভিড-19 সময় অনেকে জিঙ্ক ট্যাবলেট খেয়েছেন, অনেকে দেখা যাচ্ছে ডি ব্যালেন্স খেয়েছেন, তারপরে অনেকে ওই ইমিউনিটি বাড়ানোর জন্য যেগুলো প্রক্রিয়া সেগুলো কিন্তু করেছেন। তো সেটি সঠিক ছিল কিনা এটি বুঝতে হবে। তো মেডিকেল অ্যাস্ট্রোলজি একটি মানে শুধু কঠিন নয়, কঠিন থেকে কঠিনতর একটি সাবজেক্ট এটি, যে উম এটি মানুষের জীবনে যে কিভাবে প্রয়োগ করতে হয় সেটি না করলে হবে না, বা কিছু বই পুস্তক না পড়লে হবে না। যেমন শুক্রের কথা, আয়ুর্বেদ জগতে শুক্রের কথা বলা হয়েছে যে বহুমূত্র রোগ, রক্তশূন্যতা, উদ্রি, কৃশতা, যৌন রোগ, সিফিলিস, প্লীহা, মূর্ছা রোগ, এগুলোর প্রতিষেধকে হীরাবস্য ব্যবহৃত হয়। তাহলে এই হীরাবস্যের যে অংশটা এই আহ, শুক্রের রোগ ব্যাধিতে কাজ করে। তাহলে মানে হীরা ভস্যের মধ্যে কোন উপাদান থাকে, সেই উপাদানটা কোন রোগের জন্য বিশেষ করে তার ওই ইমিউনিটি শক্তি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটি বুঝতে হবে। তাহলে রত্নের উপাদানগুলো আমাদের জানতে হবে। যেহেতু আমাদের টপিকসটা রয়েছে হচ্ছে চিকিৎসায় জ্যোতিষ ও প্রতিকার পদ্ধতি, তাহলে প্রতিকার পদ্ধতি জানতে গেলে ওই রত্নের ভিতর কি উপাদান রয়েছে সেগুলো জানতে হবে। কিন্তু রত্নপাথরের ক্লাস একটি হয়ে গেল, গত ক্লাসটা কোনটা হলো যেন, উম কোন ক্লাসটা, গত ক্লাস হলো ফলিত জ্যোতিষ, হস্তরেখার সংখ্যাতত্ত্বের সময়, না ওটা না তো, 49 নাম্বারে কি হয়েছিল ওইটা? ও, প্রতিকারের 49 নাম্বার রত্নপাথর বলতে নির্ণয়, এটা 54 নাম্বারে আছে।
49 নম্বরে হয়েছে 54 নম্বর ক্লাস, যে প্রতিকারের রত্নপাথর নির্ণয় ও ব্যবহার বিধি। দেখেন ওদিন কিন্তু দুঃখের এটা সাথে ছিল হচ্ছে বলেছিলাম, এমনকি প্রতিকারের আমাদের রত্নপাথর পরবর্তী নিয়ে। উদ্বোধনের দিনেও আমি বলেছি যে আমি একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর এই আমার লেখা বই শুধু শুধু আর মানুষকে দেব না। কেন দিয়ে কি করব, কেউ তো পড়ে না। তো এই কেউ যে পড়ে না, এই কারণে আর দেওয়ার মানসিকতা আর নেই। বই রিজার্ভ থাকা সত্ত্বেও এটি আর দেওয়ার মানসিকতা নেই। যদিও হ্যাঁ, ইচ্ছা ছিল, আপনাকে ওই পিডিএফ করে পাঠানো সম্ভব হচ্ছে না। এই কে করবে এর পিডিএফ? আর মূল ফাইল কোন হার্ড ডিস্কে রয়েছে, আমার সেই তো হার্ড পড়ার ডিস্ক খুব খোঁজা ইচ্ছা টোজা ছিল, আমাদের আমার অনেক তো বড় পড়ার খুব হার্ড ইচ্ছা ডিস্ক, ছিল। এ খুঁজে পাওয়া সম্ভব নয়। আচ্ছা, যাই হোক, আমি আসলে আপনার জন্য এক সেট নিয়ে আসবো, এটি কথা দিয়েছি। তো ধরুন শুক্রের যেমন স্যার কিছু বলছি রোগের মানে কথা এই যেমন বলি, তিনটি আহ, বই মানে যেমন ধরেন ডিটেলসে কথা। সিফিলিস গনোরিয়া। আমাদের মাতাজি যারা রয়েছেন মনে কিছু করবেন না, কারণ রোগ কিন্তু লজ্জাকে দেখে না, ডাক্তারের কাছে গিয়ে তখন আর লজ্জা কিন্তু থাকে না। তো সিফিলিস গনোরিয়াটা কিন্তু এক ধরনের ছোঁয়াচে রোগ, সেটি আপনারা জানেন। যেমন বহুমূত্রটা আমরা বলি যে ডায়াবেটিস কে বহুমূত্র বলি, তো সিফিলিস গনোরিয়াটা কিন্তু বিশেষ করে আহ, সহজে সারে না। এমনকি এটা হচ্ছে ছোঁয়াচে রোগের মধ্যে পড়ে। আবার সেই শুক্রের রোগের মধ্যে অজীর্ণতা পড়ে, মূর্ছা রোগ পড়ে, আবার এই সকল রোগে প্লীহা পড়ে। তাহলে প্লীহাটা কি, এগুলো বুঝতে হবে, মানে এই রোগগুলো বুঝতে হবে। যে রোগগুলো আমরা শুধু নাম শুনতেছি কিন্তু আসলে জানি না, এটি আমাদের বোঝার দরকার রয়েছে। আমি খুঁজে খুঁজে ধরেন কতটা বলা সম্ভব। উম যেমন শনি। শনি হচ্ছে, শনির কথাটাই তো বললাম, যে ধরেন শনি এমনকি কিছু বাত জ্বর দেয় শনি। তাহলে কোন বাত জ্বর শনি দেয়? আমরা কিন্তু বাত ব্যাধি বলেছি বুধের কথা, তাহলে এই বাত জ্বর কিন্তু শনিও দেয়। তাহলে বাত জ্বরটা কোন বাত জ্বরটা শনি দেয় সেটি বুঝতে হবে। টাইফয়েড চন্দ্রের কথা বলেছি, এই টাইফয়েড কিন্তু শনিও দেয়। সিফিলিস গনোরিয়া যেটা বললাম এটা কিন্তু শনির সাথেই সম্পৃক্ত। কিভাবে শনির সাথে সম্পৃক্ত এটিও কিন্তু বুঝতে হবে। কখন শনি এই রোগগুলো দেয়, যেহেতু শনির কথা আমরা বলেছি দীর্ঘস্থায়ী রোগগুলো দেয়, এমনকি এইগুলো জীবনে সারলেও কিন্তু সারে না। মানে ও সুপ্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় শরীরের মধ্যে থেকে যায়। তাছাড়া লিভার সিরোসিস, ক্যান্সার, হৃদরোগ, বায়ুপিত্ত কফ, রক্তদুষ্ট পীড়া, এগুলো কিন্তু নীলায় বাছায়। যদি নীলায় বাছায় তাহলে হচ্ছে লিভার সিরোসিস কি, ক্যান্সার কোন ক্যান্সার শনিতে, শনির প্রতিকারে বাছায়। হৃদরোগ কোন হৃদরোগ শনিতে বাছায়, এটি কিন্তু আলাদা করে নিয়ে যেতে হবে। যাই হোক, এসব ব্যাপারে আমরা এত কথা না বলি। তো এগুলোকে আপনাদের একটু অবশ্যই পড়ে নিতে হবে যে কোন রত্নে কি উপাদান রয়েছে, সেই উপাদানগুলো কোন গ্রহের প্রতিকারে ফল দেয়, সেটি না জানলে এই মেডিকেল অ্যাস্ট্রোলজির যে পার্টি, এ পার্টি কিন্তু রপ্ত করা খুব কঠিন। একটা লোক আপনার কাছে আসলে আপনি যদি বলেন যে আপনার এতগুলো রোগ হতে পারে, মানে 10-15টা রোগের কথা বললেন, হবে না। সে কোন রোগের জন্য আসছে? বিশেষ বিশেষ জায়গায় আমার কিন্তু সাক্ষী থাকে। আর আমার চেম্বারে ক্যামেরা সব, মানে ওই সাউন্ড ক্যাপচার করা ক্যামেরা, বুঝতে পারছেন? যদি কখনো কেউ প্রমাণ চায় যে হ্যাঁ আমি কি বলেছি, যদি শুনতে চায় ক্যামেরাটা টেনে দেখা যাবে। যে গত পরশুদিন এক ভদ্র মহিলা, গতকালকে ভদ্র মহিলা এবং এক ভদ্রলোক, দুজন ব্যক্তি এলেন। তারা মোটরসাইকেল চালিয়ে আসছে দীর্ঘ প্রায় 150 কিলোমিটার, মহিলাকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে এসে তার প্রশ্ন হচ্ছে যে আমরা কেন আসলাম। আমি বললাম কে দেখাবেন? তা হচ্ছে দুজনেই দেখাবো। তো বলতে হবে যে আমরা কেন আসলাম, বুঝলেন? তা আমি বললাম ঠিক আছে, তাহলে একজন দেখান। তো তার স্বামীকে দেখানোর কথা বললো। ঠিক আছে। পরবর্তীতে ওনার ছেলেকে দেখাতে চাইলো, আমি কোনো ক্রমেই দেখলাম না। এটা গতকালকে যেহেতু ক্যামেরার ফুটেজ নিলে দেখা যাবে, আমি দেখলামই না। তো উনি বললেন যে আমি কেন আসলাম। আমি বললাম যে আপনি আসছেন আপনার সন্তানের কারণে আর রোগের কারণে।
তো বললো একটু ডিটেলস বলুন। তো হচ্ছে রোগের কারণে এমন ক্রনিক ডিজিজে আপনি ভুগছেন যে রোগটি আসলে আরোগ্য লাভ সম্ভব নয় এবং বৃহৎ কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হবে। সে রোগটি হবে হয় পোস্টেড অথবা আপনার বিশেষ করে কণ্ঠ স্থলে। উনি বলল যে আমার অপারেশন করতে হবে, কণ্ঠনালীটা ফেলে দিতে হবে, আমি জীবনে আর কথা বলতে পারবো না, আমার গলায় ক্যান্সার ধরা পড়েছে। আরেকটি কথা বললাম যে আপনি সন্তান নিয়ে আসছেন। বলল যে আমি মেয়েটিকে বিবাহ দিয়েছিলাম, এক ছেলে এক মেয়ে। মেয়েটিকে বিবাহ দিয়েছিলাম, 1 মাস পরে সে স্বামীর সংসার ছেড়ে চলে আসছে। চলে আসতে হয়েছে কারণ জামাইটা প্রচন্ড নেশাখোর। নেশা করে এসে মেয়ের উপর অত্যাচার করে। লোকটা শোনার পরে বলল জ্যোতিষশাস্ত্র এত কিছু দিতে পারে, এইভাবে বলতে পারে। তা লোকটা প্রচন্ড ধার্মিক, এমনকি ওই প্রতিদিন মালা জপ করা ধার্মিক ব্যক্তি। সে ব্যক্তিটি কেঁদে দিল ওখানে। আমি বললাম যে দেখেন আমার কিছু করার নেই, এখানে জ্যোতিষশাস্ত্র দিয়ে আর কিছু করা যাবে না। জ্যোতিষশাস্ত্র মানে রোগ প্রতিষেধক নয়, রোগ প্রতিরোধক। তো আমি রোগ ঘটে গেছে, এখন কিছু করার নেই। আপনি বড় জোর করতে পারেন যে আপনি আহ, প্রতিকারটা বলে দিলাম যে এই প্রতিকারটা ধারণ করে দেখতে পারেন, কিন্তু আমার আসলে হাতে কিছু নেই। তো এই জীবন চলার পথে 25 বছরের অভিজ্ঞতাকে যদি বলি, এই ধরনের কথা বলা লোক কিন্তু 100 জনের মধ্যে 10 জন আছে। আমাদের জেকে দেব স্যার চেম্বার করেন, ওনার কাছে শোনেন, দেখবেন যে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া দেখে এত পরিমাণে স্প্রে পেকে গেছে ক্লায়েন্টরা, তারা এসে একেবারে বলবে আপনাকে যাচাই করার জন্য। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যদি আপনাদের সেই যাচাইয়ের মুখে যেয়ে মুখ থুবড়ে পড়ে, তাহলে আর এখানে শিক্ষা লাভ করে লাভ কি? তো জেকে দেব স্যারের কাছ থেকে এবার আমরা একটু শুনি রোগ ব্যাধির বিষয়ে। তার ভিতরে একটু আমি যে কথা বললাম, জেকে দেব স্যার যদি এটি একটু বলেন যে মানুষ, আমি যে কথা বললাম যে আমি কি জন্য আসছি, এমন কথা কি আপনার জীবনে ক্লায়েন্টরা জিজ্ঞেস করে? করার পরে তারপরে হচ্ছে রোগ ব্যাধির বিষয়ে একটু বলবেন। আমরা খুব শর্ট সময়ে একটি হরোস্কোপ তৈরি করে আমরা সেই হরোস্কোপ থেকে দেখব যে গোচর এখানে রয়েছে। আজকে কিন্তু বোর্ডে দেখেন মাঝখানে হাত এঁকে এনেছি, এপাশে ছক এনেছি। অর্থাৎ আমাদের কিন্তু ন্যাটাল চার্ট, হোরারি চার্ট বা গোসল চার্ট এবং হাত একই সঙ্গে মিলাতে হবে যদি আপনাদের ব্রেনে কভার করে। কারণ এর দুটি মাত্র ক্লাস। তো দুটি ক্লাসে মানডে না, ওই সরি, ওই চিকিৎসায় জ্যোতিষ বা মেডিকেল অ্যাস্ট্রোলজি কি শিখবো, কিন্তু বিশেষ করে অনুধাবন করার শক্তিটা যদি আপনাদের দিতে পারি, যে অনুধাবন করতে পারবেন, তাহলে ঘরে বসে বসে আপনারা এটা কিছুটা নির্ণয় করতে পারবেন। তো জেকে দেব স্যারের কথা একটু শুনে আসি যে আমি সঠিক বললাম কিনা। এটা তো স্যার কমন একটা বিষয় স্যার। কালকে ঢাকা চেম্বারে ওই আপনার হচ্ছে শ্রীপুরের এদিকের এক জোড়া ক্লায়েন্ট আসছিল স্যার। তার স্বামী স্ত্রী আর একটা সন্তান নিয়ে আসছে। তো তাদের প্রশ্ন হচ্ছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ যে তারা হচ্ছে মানে প্রেম করে আর কি। স্ত্রী বলতেছে স্বামী প্রেম করে, আর স্বামী বলতেছে স্ত্রী প্রেম করে। এই সমস্যার সমাধান তারা আমার কাছে চায়। তখন আমি হচ্ছে বললাম যে কারো একজনের পুষ্টি যদি থাকে বা জন্ম তারিখ সঠিক থাকে তাহলে দেন। কারণ আমি হচ্ছে আমি আধ্যাত্মিক কোনো কিছু জানি না তো, তবে ওই জন্মছক বিচার করে আমি অনেক কিছু বলতে পারি, আমি দেখি সেটা খুঁজে পাই কিনা। তো মেয়েটার জন্ম তারিখ দিল, দেওয়ার পর আমি বললাম আপনারা তো মেয়ের বিয়ে নিয়ে হচ্ছে টেনশনে আছে, তো একে অপরকে দোষারোপ করছেন কেন? আর প্রেম করে বলছেন, তো আপনারা হচ্ছে দুজনেই প্রেম করে বিয়ে করছেন, আপনাদের বিয়ে হয়েছে প্রেম করে, তো এখন আপনাদের যে বিশ্বাস ও বিশ্বাসের খেলা এটা না। যে কারণে আছে সেটা নিয়ে কথা বলুন। মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত আছেন, কাজে মেয়ের বিষয় নিয়ে কথা বলুন। আর তখন বলছে যে আমার মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ওরে নিয়ে আসি, আসলে ওর বিষয়ে আলোচনা করতে চাচ্ছে। মেয়েকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমার সঙ্গে। আপনার বলতেছে যে তারা একে অপরকে দোষারোপ করছে যে তারা একে অপরে প্রেম করছে, মানে একজন আরেকজনকে ঠকাচ্ছে।
এই বিষয়টা কালকেও সম্মুখীন হয়েছি স্যার। আর ব্রাহ্মণবাড়িয়াতে স্যার অহরহ এটা হচ্ছে, এবং আমি ক্লাসে এর আগেও বলছি যে আমাদের জ্যোতিষদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ কেন আমাদের কাছে আসে এই কথাটা আমাদেরকে বলতে হয়। তো এটা একটা বিষয়। আর রোগের ব্যাপারে তো স্যার সব বলে দিয়েছেন, এখন আর মানে নতুন করে কি বলবো। তো একটা বিষয় আমরা দেখতে পারি, যেমন ধরেন এখানে এই যে গোচর চোখটা রাখা হয়েছে এটা হচ্ছে বৃষলগ্নের গোচর চোখ। কিছু কিছু বিষয় আমরা হচ্ছে ব্রেনে নিতে পারি। আমি হচ্ছে ব্যক্তিগত বিষয় দেখছি, যেমন এখানে শুক্র হচ্ছে আপনার হচ্ছে দ্বাদশে আছে। তো কালপুরুষ রাশি চক্রে শুক্র কিন্তু দ্বাদশ ভাবে হচ্ছে নিচস্থ হয়। অনেক সময় হচ্ছে আমরা এগুলা বিবেচনা নিতে হয় যে দ্বাদশ ভাবে শুক্র নিচস্থ হয়, কিন্তু শুক্র নিচস্থ হয়ে কিন্তু আপনার মানে তুঙ্গস্থ হয়ে আপনার হচ্ছে মীন রাশিতে, কিন্তু মেষ রাশিতে শুক্র নিচস্থ হয় না। কিন্তু এখানে যে রাশি চক্রের লগ্ন সাপেক্ষে দ্বাদশের শুক্র অবস্থান আছে। আবার হচ্ছে মেষ রাশির সাপেক্ষে আপনার হচ্ছে শুক্র দ্বাদশে তুঙ্গস্থ হয়। তো মাঝে মধ্যে এই বিষয়গুলো আপনার হচ্ছে বিবেচনায় নিতে হয়। আবার হচ্ছে যেমন ধরেন লগ্নের পঞ্চম ভাব হচ্ছে কন্যা রাশি, কিন্তু কালপুরুষের রাশি চক্রে কিন্তু ষষ্ঠ ভাব হচ্ছে কন্যা রাশি। এখন এই বৃষ লগ্নের জাতক যার ষষ্ঠ ভাব হচ্ছে তুলা রাশি, তুলা রাশি ধরেন পীড়িত রবির দ্বারা, মঙ্গলের দ্বারা, রাহুর দ্বারা, শনির দ্বারা, কেতুর দ্বারা পীড়িত তুলা রাশিটি, এবং একই সাথে কন্যা রাশিটিও পীড়িত। যখন কালপুরুষ রাশি চক্রের যে ষষ্ঠ ভাব সেটাও পীড়িত, এবং এই আপনার লগ্ন থেকে ষষ্ঠ ভাব সেটাও পীড়িত, তখন কিন্তু তার রোগ হবেই, অবিসম্ভাবী হবে রোগ। এখন এই রোগ কে দেবে? সেটা কি বাপপতি দেবে নাকি বাবে অবস্থিত গ্রহ দেবে? আর বাবে অবস্থিত গ্রহ যদি পাপগ্রহ হয় তাহলে তার প্রভাবও পড়বে। আর বাপপতি যে জায়গায় আছে, আর বাপপতি যদি শুভ জায়গায় থাকে তাহলে হয়তো কিছুটা রিলিফ পাবে, কিন্তু বাপপতির যে রূপ সে রূপটাও কিন্তু সে পাবে। এখন ওই ষষ্ঠ ভাব থেকে আপনার হচ্ছে রোগের স্থায়িত্ব স্যার বলে দিচ্ছে যে, কারণ ষষ্ঠপতি যদি অষ্টমে যায় তাহলে তার ওই ষষ্ঠপতির যে রোগটা হবে সেই রোগটা কিন্তু তাই স্থায়ী হবে, মানে একটু বিলম্বে এটার ইয়ে হবে, এটা থেকে বেরিয়ে আসবে, তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবে না। ঠিক আছে। আবার পঞ্চম আর অষ্টমের কানেকশনে গুপ্ত প্রেম হয়। আবার পঞ্চম আর অষ্টমের কানেকশন থাকলে কিন্তু অপারেশন টেবিলে যেতে হয়। পঞ্চমপতি অষ্টমপতি এক ঘরে বসে আছে, বা পঞ্চমপতি অষ্টমে গেছে, অষ্টমপতি পঞ্চমে গেছে, বা অষ্টমপতি পঞ্চমের মধ্যে আপনার হচ্ছে এই ক্ষেত্র বিনিময় হয়েছে বা হচ্ছে দৃষ্টি বিনিময় হয়েছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে ওই ব্যক্তির জীবনে অপারেশন লাগেই। And স্যার যেটা বললেন বলতাম, তো সেটা হচ্ছে অপারেশনটা কখন লাগে। এখন আপনাকে হচ্ছে এক নজর প্রথমে হরোস্কোপটা তৈরি করে সবকিছু দেখে নিতে হবে। যেমন আমরা দশাটা দেখে নিতে পারি, দশা যদি দেখে নিই তাহলে দেখে নিতে পারবো যে পঞ্চমপতি অষ্টমপতির কানেকশন দশান্তর্দশে কখন হয়েছিল। ঠিক আছে। দশান্তর্দশায় যে টাইমে পঞ্চমপতি অষ্টমপতির কানেকশন হয়েছে ওই টাইমে কিন্তু আপনার হচ্ছে তার অপারেশন একটা হতে পারে। তাকে আমরা এই প্রশ্ন করতে পারি যে এই টাইমে কি আপনার কোনো অপারেশন হয়েছিল। ঠিক আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এগুলোর উত্তর ইয়েস হয়, মানে আনসার আমি ইয়েস পেয়েছি। আচ্ছা, পঞ্চমপতি এবং সপ্তমপতির যে কানেকশন সে জায়গায় হচ্ছে মানে আপনার লাইফ পার্টনার অপারেশনের একটা ব্যাপার দেখেছি, সাথে অষ্টমপতির কানেকশন লাগে। তো অপারেশনের এই ব্যাপারটা কিন্তু অষ্টমের সাথে পঞ্চমের কানেকশন, এবং যখন সপ্তমের কানেকশন তখন কিন্তু জীবন সাথীর অপারেশনের একটা ব্যাপারও আমরা দেখেছি। আবার হচ্ছে দ্বাদশ ভাব হচ্ছে হাসপাতালের জায়গা। ঠিক আছে। আবার দ্বাদশ ভাব হচ্ছে বিদেশি চিকিৎসারও জায়গা। এখন কোনো ব্যক্তি বিদেশি চিকিৎসা করতে যেতে চাচ্ছে কিনা, বা এই কারণে আপনার কাছে আসছে কিনা যে বিদেশি চিকিৎসা করতে যাব, এখন দেখে আসি যে আমার হরোস্কোপ কি সাপোর্ট করে কিনা, চিকিৎসায় আরো গোলাপ করবো কিনা। ঠিক আছে। এখন দ্বাদশ ভাব থেকে আমরা বিচার করতে পারবো। ধরেন আপনার হচ্ছে পঞ্চম ভাব হচ্ছে আমাদের যে আমাদের আমরা কিউর হব কিনা এটা কিন্তু পঞ্চম ভাব নির্দেশ করে। ভালো ডাক্তারের পরামর্শ পাবো কিনা সেটাও পঞ্চম ভাব নির্দেশ করে। পঞ্চম ভাব হচ্ছে মানে সুপরামর্শ আমরা পাবো কিনা যে কোনো বিষয়ে, সেটা পঞ্চম ভাব নির্দেশ করে। তো পঞ্চম ভাবের বলবত্তার উপরে নির্দেশ করে। এখন বলবত্তা কিভাবে বিচার করা হয়, বলবত্তা এটা আপনারা ইতিমধ্যে ক্লাস পেয়েছেন যে ভাবে হচ্ছে পজিটিভ থাকবে, কোনো পাপগ্রহের আপনার দৃষ্টি থাকবে না, পাপগ্রহের উপস্থিতি থাকবে না, বাপপতি কোনো পাপগ্রহের সাথে যুক্ত থাকবে না, পাপগ্রহের সাথে মানে দৃষ্টি যুক্ত হবে না, বাপপতির অবস্থান হচ্ছে শুভভাবে হবে, এবং একই সাথে হচ্ছে ডিগ্রি। আপনার প্রত্যেকটা গ্রহের হচ্ছে যেমন আপনার শিশু অবস্থা, যৌবন অবস্থা, বৃদ্ধ অবস্থা, এই ডিগ্রি থেকে আমরা কিন্তু বিচার করতে পারবো। আবার হচ্ছে কি, ধরেন আপনার লগ্নের ডিগ্রি হচ্ছে 17 ডিগ্রি, তো আপনার বাপ মধ্য, বাপ আরম্ভ, বাপ
শেষ, এই তিনটা যে পার্ট আমরা দেখতে হয়। তো এটা হচ্ছে এতগুলো চার্ট না করে আপনারা যদি ব্রেইনে রাখেন তাহলে অটোমেটিক পেয়ে যাবেন। যেমন হচ্ছে ধরেন লগ্ন যদি আপনার 17 ডিগ্রিতে হয়, তাহলে বৃহস্পতির অবস্থান 7 ডিগ্রিতে আছে, তাহলে বৃহস্পতি কিন্তু বাব মধ্য পায় নাই, সে বাব আরম্ভ পাইছে। আবার একই সাথে রবি শুক্র তারাও কিন্তু আপনার বাব আরম্ভ পাইছে, তারা কিন্তু আপনার বাব মধ্য পায় না। বাব মধ্য যে গ্রহটি পায় সেই গ্রহটি কিন্তু অত্যন্ত শক্তিশালী হয় এবং সে ওই বাবের রেজাল্ট দিতে আপনার সচেষ্ট থাকে। এখন ধরেন ষষ্ঠপতি আপনার ষষ্ঠ ভাবে আছে 15 ডিগ্রিতে বা হচ্ছে 12 ডিগ্রিতে, তাহলে লগ্নের ডিগ্রি 17 ডিগ্রি, আর হচ্ছে 12 ডিগ্রিতে আছে আপনার ষষ্ঠ ভাবে ষষ্ঠপতি। তাহলে হচ্ছে লগ্নের যে ডিগ্রি সেই ডিগ্রির কাছাকাছি ডিগ্রিতে আপনার হচ্ছে ষষ্ঠপতির অবস্থা। সেক্ষেত্রে ষষ্ঠপতি আপনার কিন্তু ব্যক্তিকে রূপ দেবেই, সে দৃঢ় প্রতিজ্ঞা, সে রূপ দেবেই। এবার নিজ ভাবে শুক্র গিয়ে বসে থাকুক এই লগ্নে, তাও কিন্তু রূপ দেবে। এই বিষয়গুলো বিবেচনা নিতে হবে। যেমন রাহু হচ্ছে আপনার মস্তিষ্ক পীড়া দিয়ে থাকে, ঠিক আছে? তো রাহু এখন একটা আরেকটা বিষয় হচ্ছে, যেমন গ্রহটা যেভাবে বসে আছে, ধরেন আপনার রাহু এখানে দশমে বসে আছে। তো দশমের যে এই জায়গাটা থেকে আমরা কি বিচার করি, কালপুরুষ রাশি চক্রের কালপুরুষের অঙ্গ বিভাগ যদি বিচার করি, সেটা কিন্তু আপনার হচ্ছে জঙ্গা বিচার করি আমরা, ঠিক আছে? আর আমার দশম ভাব হচ্ছে আমার উরু বিচার করি। মানে লগ্নটা যদি আমার হয় বৃষ লগ্ন, তাহলে আমার উরু। আর কালপুরুষের ক্ষেত্রে হচ্ছে আমার জঙ্গা, মানে একটু নিচে নেমে গেলাম, হাঁটুর নিচে নেমে গেলাম। এখন আপনার দেখুন এখানে কোনো ধরনের পাপগ্রহ পীড়িত আছে কিনা। রাহু কিন্তু অন্য কোনো পাপগ্রহের দ্বারা পীড়িত না, কিন্তু তার নিজের নক্ষত্রে আছে, 24 নম্বর নক্ষত্রে আছে, মানে অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। তাহলে এখন এই রাহু কখন তার মানে দুর্ঘটনা দিতে পারে এবং কার কার দুর্ঘটনা দিতে পারে? রাহু যখন হচ্ছে আপনার দশমে বসে আছে, পিতার দুর্ঘটনা দিতে পারে, মানে পিতার উরু ভাঙতে পারে, পিতার জঙ্গা ভাঙতে পারে, ঠিক আছে? আবার আমার উরু ভাঙতে পারে, আমার জঙ্গা ভাঙতে পারে, ঠিক আছে? তো এই বিষয়টা কখন দিবে? যখন আপনার হচ্ছে রাহুর অন্তর্দশা আসবে, রাহুর প্রত্যন্ত দশা আসবে। তখন প্রত্যন্ত দশা কেন আসবে? প্রত্যন্ত দশা হচ্ছে একটা গ্রহ যেভাবে বসে থাকে সেইভাবে ফল প্রদান করে, আর অন্তর্দশা হচ্ছে মহাদশের সাথে কানেকশন হয়ে আপনার ফল প্রদান করে। অন্তর্দশা যখন আসে তখন সেই ভাবটি অ্যাক্টিভ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার দেখা গেল কর্মক্ষেত্রে খুব ভালো কর্ম পাইছে, তো ভালো কর্মে যোগদানের জন্য সে হচ্ছে যে আপনার আসা যাওয়া করছে, ওই জায়গায় হচ্ছে আপনার সে আঘাতপ্রাপ্ত হয়ে রিপিটটা আপনি তখন শুনে হচ্ছে নেবেন। তার পা ভেঙে গেছে। শোনেন, এই আজকে ব্যাপারগুলো যদি ঘটে থাকে। চান তো আপনাদের আমি স্যার কিছু এটা আর একটু জিনিস রিপিট ধরিয়ে করেন দিতে স্যার, পারি মহাদশার যদি চান অন্তর্দশা। আপনারা। আমার মনে হয় মহাদশার যে অন্তর্দশার রিপিট ক্লাসগুলো করার দেখলে কথাটা দেখতে না হবে। বলে ভিডিও শুনবেন। এটা বলে সময় নষ্ট করবেন না। এটা হচ্ছে আমার প্রার্থনা অন্তত। আমার মনে হয় যে প্রতিদিন 24টা ক্লাস যদি আমি দিতে পারতাম এই মেডিকেল অ্যাস্ট্রোলজির উপরে, তাহলে আমার মন ভরতো যে হ্যাঁ আমি কিছু করতে পেরেছি। মন দিয়ে করা আর ধন দিয়ে করা, মানে অর্থ দিয়ে করা আর মন দিয়ে করার মধ্যেও পার্থক্য আছে। তো মন দিয়ে আজকে মন আছে, কিন্তু আমার মন আছে যে আজকে আপনাদের কিছু সিস্টেম দেখায় দেবো। তো সেটি যদি আপনারা ভিন্ন দিকে নিয়ে যান তাহলে আমার মনটা কিন্তু চলে যাবে ধনের দিকে, মানে ধন মানে অর্থের দিকে। যে আপনাদের শিখাই তো অর্থের জন্য, বেতন দেন, বেতন পাই, ঠিক আছে, শিখাই দিলাম। আমি কিন্তু একটি নোটিশ দিয়েছিলাম যে এই বাকি ক্লাসগুলোতে আমার উচ্চতর ব্যাচের শিক্ষার্থীরাও যোগদান করতে পারবে, মানে সকল ক্লাসে সকলে যোগদান করতে পারবে। তো আমাদের উচ্চতর ব্যাচের শিক্ষার্থীদের মনে হয় একটু ইগো আছে, মনে হয় যে কেন আমরা জুনিয়রদের সাথে ক্লাস করব এরকম, কিন্তু এই ক্লাস জীবনে পাবে না। তো আমার একটি ধারণা যে ওই যে বললাম যে মন দিয়ে করা, তো আজকে সেই মনটা আছে যে 24টি ক্লাস যদি এই মেডিকেল অ্যাস্ট্রোলজির পরে দিতে পারতাম রেগুলার, মানে এই সপ্তাহে সপ্তাহে হলে হবে না, মানে রোজ হতে হবে, প্রতিদিন, তবেই না মেডিকেল অ্যাস্ট্রোলজি শিখতে পারবে। যেমন মন দিয়ে কাজ করা, দেখেন একটু ফাঁকে বলে যায়, যদিও এটা বিজ্ঞাপনের মতো মনে হয়ে যাবে, আমাদের বিপ্লব কে মন্ডল একটি জিনিস কালকে আমাকে 1 কপি উপহার দিয়েছেন আর 2 কপির মূল্য জোর করে দিয়েছি, মানে নেবে না উনি, 3 কপি আমাকে দেবেন। এটা হচ্ছে হ্যাপি ম্যারেজ, কি সুন্দর ভাবে বাইন্ডিং করেছে, মানে এই বইয়ের মানে কভারের ভিতরেও, মানে উম, কিভাবে দেখাবো, এর পার্টায়ও আর একটা কভার লাগিয়ে জুট সেলাই বাইন্ডিং করে লেজার প্রিন্টিং করে, এটা লেজার প্রিন্টিং, এত সূক্ষ্ম প্রিন্ট, এটা কোনোভাবে এত ছোট অক্ষর
কোনো ফটোকপি কোনো ইয়েতে আসবে না। তো এটাকে বলে লেজার প্রিন্ট। তো লেজার প্রিন্ট দিয়ে তারপরে প্রিন্ট করে জোস সেলাই করেছে, মানে 4 পেজ একসাথে প্রিন্ট না হলে আর জোস সেলাই হয় না। এটা কালকে আমি, সুজন আর আমি ইয়ে করেছি যে আমরা যে এফিমেরেজ বাইন্ডিং করে দিয়েছি, এটা বই আকারে দিতে গেলে তো আমাদের ফরম্যাট তৈরি করতে হবে, 4 পেজ একবারে করতে হবে, অর্থাৎ ওটি প্লেট তৈরি করতে হবে। তো উনি সেটিকে সহজভাবে করে 3টি পার্ট আমাকে এনে দিয়ে গেছেন। একটি গিফট, আর দুটি হচ্ছে ওই খরচের মূল্যটা নিয়ে। তো একটি হচ্ছে সাল, আপনারা ছবি দেখেছেন মনে হয়, যে 1900 থেকে 1999, 100 বছর একটি। তারপরে হচ্ছে 2000 থেকে 2099, এই 100 বছর আরেকটি। আর হচ্ছে 2100 থেকে 2199। তো এটা আমি বলেছি এটা লাগবে না, এটা তো আমরা ওই পর্যন্ত আর জীবনে বাঁচবো না, এটা আমাদের প্রয়োজন নেই। তবে আমি ওনাকে বলেছি, বিপ্লব কে মন্ডল আছেন মনে হয় এখানে ক্লাসে, যদি থেকে থাকেন তাহলে একটু হাত জাগাবেন। তো আমি বলেছি যে 2000 থেকে 2099, এই বইটি যদি উনি একটু বেশি আকারে করে দেন, আর আপনারা যদি কিনতে চান এক একটা বই, তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন। ওনার নাম্বার গ্রুপে আছে, প্রয়োজনে আমি একটি নোটিশ দিয়ে দেব। একটা বই 2500 টাকা। তো এই যে 2500 টাকায় 600 পেজের বই, তারপরে এই বাইন্ডিং, আমার তো মনে হয় যে 500 টাকা দিয়ে এই বইটা বাইন্ডিং করা সম্ভব হতো না, মানে এক এক পিস করতে গেলে কোনো বাইন্ডিং খানায়। তো ধরেন এমনি বাইন্ডিং মিনিমাম এই বইটার বাইন্ডিং চার্জ অন্তত ধরবে, ধরে রাখেন যদি 1000 কপি ছাপা হয়, তাহলে এই বইয়ের বাইন্ডিং খরচ 150 টাকা ধরা উচিত। 150 থেকে 200 টাকা, 150 টাকা অন্তত ধরা উচিত। কিন্তু এক এক পিস কভার এইভাবে 4 কালার কিভাবে প্রিন্ট হইতে পারে, এটা আমি অবাক হয়ে গেছি। যে 3 পিস 3 রকম, তাহলে এটি এক এক পিস সিঙ্গেল সিঙ্গেল প্রিন্ট করেছেন উনি। কিভাবে এই 4 কালার এবং লেমিনেটিং করে দিয়ে তারপরে এই বইটি সজ্জিত করেছে 2500 টাকা মূল্যে। এটি তার মানে কি, এটা মন দিয়ে উনি করেছেন। এটা করেছেন কাদের জন্য? আমাদের জন্য। তো আমারও ক্লাসে আজকে মন দেওয়ার ইচ্ছা আছে, যদি আপনারা সে মনকে কাজে লাগাতে পারেন। তাহলে কিভাবে হয়, খালি রোগ নির্ণয় নয়, কিভাবে রোগটি আমাদের ধরতে হয় সেটি একটু ধরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের রয়েছে। তো যাই হোক, যদি প্রয়োজন হয়, যেমন আমাদের আবুল হোসেন সাহেব বলেছেন উনি 3 সেটই নেবেন, একটা গ্রুপে লিখেছেন। তো আমি উত্তর দেওয়ার সময় পাইনি, আমি একটু ব্যস্ততায় ছিলাম। আপনাদের কাছে যদি 2 বছরের পঞ্জিকা থাকে, তাহলে একটু পরপর পরপর বা যে কোনো 2 বছরের দুটি পঞ্জিকা বের করে, 2টি বছরের দুটি পঞ্জিকা বের করে, যে কোনো 2 বছরের, বা এই রানিং বছরে একটা বের করেন, আমার কাছে রানিং বছর আছে। ধন্যবাদ শুধু হবে না, এটা কোনো ধন্যবাদের কাজ না বাবু, বিপ্লব কুমার এটা মন্ডলকে কোনো ধন্যবাদের কাজ স্যার, নয়। শুধু তাই না, বিপ্লব কুমার উনি মন্ডলকে এর ব্যক্তিগত সঙ্গে একটি ধন্যবাদ দিচ্ছি কার্ডও স্যার। দিয়েছে, মানে এখানে আর তো একই সাথে প্লাস্টিক একটি কার্ড দিয়েছে, সে কার্ডটি আমি বিপ্লব কুমার মন্ডলকে আমি পরামর্শ দিব যে, যে কার্ডটি দেখেন, যে অনেকে সিম্বল দেখে বুঝবে না, তার জন্য একটি কার্ড তৈরি করে দিয়েছেন। এই কার্ডটি এই যে, এই প্লাস্টিক কার্ড, যেটি বইয়ের ভিতর দিয়ে রেখেছে, কেউ যাতে এর স্ফুট বুঝতে কষ্ট হয়, সে ব্যক্তি এই সিম্বল দেখে তারপরে এফিমেরিসটি ব্যবহার করবে। আর আমি বিপ্লব কুমার মন্ডলকে বলবো, যদি সুযোগ থাকে, তাহলে এই কার্ডটি এই জায়গায় প্রিন্ট দিয়ে দিতে, এখানে, মানে কার্ডটি মানুষ হারিয়ে ফেলবে। কভারের এই পিছনে যদি আমরা এখানে লাগিয়ে দিই, মানে প্রিন্টটা করে দিই, তাহলে প্রিন্ট করে দিলে ওই সিম্বলটা এখানেই গাঁথা থাকবে, আর হারাবে না। কিন্তু এই কার্ডটি হারানোর সম্ভাবনা রয়েছে। আমাদের কার্ড লাগবে না, আমরা সিম্বল দেখে বুঝবো, কিন্তু অনেকে সিম্বল দেখে বুঝবে না। তখন এটি যদি সম্ভব হয়, তাহলে এখানে এভাবে দিয়ে দেবেন, পিছনে পাশে পাশে আমাদের খারাপ দেখানোর এমন কিছু নেই, এইভাবে দিয়ে দিলে যদি সম্ভব হয়, এটি হচ্ছে আমি বিপ্লব কুমার মন্ডলকে বিশেষভাবে এটি অনুরোধ রাখবো যে এটি করে দেওয়ার জন্য। যে কয়জন স্যার নেবেন, 2টা বই আমিও এক নিব স্যার। সপ্তাহ উনাকে ওনাকে বলে সময় দিলাম দিতে স্যার, হবে। পছন্দ ওই
যে কয় দুই পিস হাজার নেবেন, স্যার যদি আজকে 3 পিস না নেন স্যার সাপোর্ট 7,500 টাকা আর হচ্ছে খরচ সহ ওনাকে পাঠাবেন। থেকে নিয়ে আসবেন। এখানে কিন্তু যে ওই 7,500 পাঠিয়ে দিলাম, বিকাশের খরচটা পাঠালাম না, হবে না। এমনকি 3টা বই কুরিয়ার করতে মিনিমাম 150 টাকার নিচে কুরিয়ার সম্ভব নয়। দেখুন, এটা 150 টাকার নিচে কুরিয়ার করা সম্ভব নয়। এটি কিন্তু বিবেচনা রেখে তারপরে ওনার কাছে পাঠাবেন। না, 150 টাকায় সম্ভব হতে পারে, কিন্তু হবে না স্যার। এটা আবার একটা প্যাকেট দিয়ে স্যার এই মোড়াতে হবে, বইয়ের অনেক সাইজ কিছু অনুযায়ী ব্যাপার 150 হবে রয়েছে। না স্যার। সুন্দরবনে পাঠিয়ে দিলে মিনিমাম 200 টাকা 200 দিলে টাকা বেশি লাগবে ভালো। মিনিমাম। কিন্তু উনি তো লাখ করার জন্য করছেন না, এটা তো করছেন হচ্ছে কিছু স্মৃতি দেওয়ার জন্য। আমি বলেছিলাম প্রত্যেক পেজে আপনার নাম দিয়ে দিতে, উনি তা দিয়ে দিয়েছেন, এবং প্রত্যেক পেজে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নামও দিয়ে দিয়েছেন। তো যে নেবেন উনার নাম্বারে যোগাযোগ করবেন আর উনাকে পাঠিয়ে দিয়ে তারপরে ওনার কাছ থেকে এটা কালেক্ট করবেন। উনি বলেছেন মিনিমাম 1 সপ্তাহ সময় দিলে উনি এটি দিতে পারবেন, এটি কালকে আমাকে বলেছেন। তো আমরা আসি, 2টি পঞ্জিকা বের করেছেন। স্যার সাউন্ডটা কম আসতেছে স্যার। ও, সাউন্ড সবার ঠিক আছে, আমার এখানে সমস্যা। রত্নবাবু সাউন্ড ঠিক আছে তো? রত্নবাবু মিউট করেন। সাউন্ড ঠিক আছে স্যার, আপনার সাউন্ড ঠিক আছে। গ্রুপে আপনারা স্যার কে আমি একটা 3টা নেব নেবেন স্যার, ওই বা কে 2000 থেকে একটা নেবেন, 2003 একটা পর্যন্ত যে ওইটি নেবেন বলুন। সে আমি বলি আমার মনে হয় এইখানে ওই এই ব্যাপারে কত গ্রুপে মেসেজ দেওয়া হবে, 2000 থেকে সবাই কমেন্ট করবেন 2099 কে কে পর্যন্ত নিবেন। অ্যাডভান্স আমি এইটা মেসেজ নিয়ে, দিয়ে দিব, এরপরে তো আর যে একটা ঠিক নেবেন আছে স্যার। এরপরে আর ঠিক আছে? আমরা তো আর বাঁচবো না, এইটা নেবেন, বুঝতে পারছেন? তো একটা নিলেও সেই অনুযায়ী ওনাকে অবশ্যই মানে বিকাশের চার্জ এবং হচ্ছে কুরিয়ার ওইটাই নেব সার্ভিস স্যার। চার্জ, এটি না 2000 দিয়ে থেকে কথা 2000, বলবেন না হ্যাঁ কেউ। হবে। না দিয়ে কেউ ফোন দেবেন বা না দিয়ে ওনাকে মেসেজ দেবেন, এটি আমি প্রত্যাশা করব না। বুঝতে পেরেছেন? গেল। 2টি পঞ্জিকা বের করেছেন। আচ্ছা, বর্তমান বছরের পঞ্জিকাটা 66 নাম্বার পৃষ্ঠায় চলে যান। বর্তমান যে 1433, এটা 66 নাম্বার পৃষ্ঠায় চলে যান। আর অন্যটা কোন সালের বের করেছেন? হ্যাঁ করেছি 32 32 33 সাল। 32 সালের ও মনে হয় ওই একই পেজই আছে, চলে যান 66-তে, আমি দেখে নিই। 32 সালের 32 33। তার আগে কি আমাদের একটি সফট তৈরি করে নিই, এটা দেওয়ার আগে একজন একটা জন্ম তারিখ বলেন দ্রুত, খুব দ্রুত, সময় নষ্ট করা যাবে না। 3 তারিখ। একজনের মাস বলুন। 7 মাস। একজনের সাল বলুন। 3 তারিখ। 1978। 7 মাস। একজনের সময় বলুন। 1978। জন্মস্থান ঢাকা। দ্রুত ছক দেন। সকাল 10টা। সিংহ লগ্ন। ওরে বাবা, শনি কত নাম্বার নক্ষত্রে? স্যার সিংহ লগ্ন স্যার, 10। মঙ্গল কত? লগ্নে শনি মঙ্গল 11। তারপরে শনি আছে 10 নাম্বার নক্ষত্রে মঘায়। কন্যায় রাহু কত নাম্বার নক্ষত্রে? মঙ্গল হচ্ছে 11। 12 নাম্বার। ও, তারপরে সবাই ছকটা কন্যায় লিখে রাহু, নেন, সবাই ছকটা বসিয়ে নেন। হ্যাঁ, তারপরে রাহু হচ্ছে 12 নম্বর। মিনে কেতু 26 নাম্বার। তারপরে স্যার মিনে কেতু, বৃষতে চন্দ্র মিনে কেতু হচ্ছে 26 4 নম্বর। নাম্বার। বৃষতে চন্দ্র মিথুনে রবি কত নাম্বার? 4 নাম্বার। মিথুনে রবি বৃহস্পতি, বৃহস্পতি রবি আদ্রা 14
7 6 নাম্বার। নাম্বার। তারপরে বৃহস্পতি হ্যাঁ পুনর্বসু 7। বৃহস্পতি 7 নাম্বার স্যার। কর্কটে বুধ বৃহস্পতি পুনর্বসু তো 8 নাম্বার। 7। হ্যাঁ, বুধ হচ্ছে কর্কটে শুক্র বুধ 9 নাম্বার। 8 নাম্বার। শেষ। 2 2 8 4 নাম্বার। 5 7 8 9। হ্যাঁ হয়ে গেছে। শুক্র কর্কটে শুক্র 9 এখানে নাম্বার। রাশিটা হচ্ছে কি বৃষ রাশি তাই তো? আচ্ছা বৃষ বৃষ রাশি। রাশি। তাহলে বৃষ রাশি আমরা 1433-এর বৃষ রাশিটা চলে যাব। মেষ বৃষ চলে যান 50 নাম্বার পৃষ্ঠায়। আর 1432-এ চলে যান। 1432-এর একই নাম্বার পেজই হবে মনে হয়। হ্যাঁ 50 নাম্বার পৃষ্ঠায়। 1432-এর 50, 1433-এর 50 গেছেন সবাই? হ্যাঁ গেছেন। এইবার দেখেন 1433 প্রথমে। 1433-এর 50 নাম্বার পৃষ্ঠার নিচেই একেবারে শেষে লেখা রয়েছে শরীর স্বাস্থ্য। শেষের 4 লাইন হচ্ছে শরীর স্বাস্থ্য। এই 4 লাইনই আমি পড়বো। 4 লাইন আর ডান পাশে 51 নাম্বার পৃষ্ঠা আছে মানে 1 লাইন মানে 5 লাইন। তাহলে দেখুন এখানে লেখা রয়েছে বর্ষারম্ভকালে ষষ্ঠে রাহু বৃহস্পতির দৃষ্টি ও ষষ্ঠপতি শুক্রাচার্যের প্রভাবে। তাহলে বৃষ রাশির ষষ্ঠ কই? 2 3 4 5 6 ষষ্ঠে রাহুর দৃষ্টি। দেখেন গোচরে কি ষষ্ঠে রাহুর দৃষ্টি আছে? দেখেন তো, দেখেন বর্ষারম্ভকালে ষষ্ঠে রাহু বৃহস্পতির দৃষ্টি। বর্ষারম্ভকালে ষষ্ঠে রাহু বৃহস্পতির দৃষ্টি আছে না? বৃহস্পতির পঞ্চম রাহুর পঞ্চম দৃষ্টি আছে না? আছে কথা বলেন, আছে তো। আছে। আচ্ছা কে বললেন? আছে ষষ্ঠে দৃষ্টি আছে। ওকে, এইবার হচ্ছে শুক্রাচার্যের ও ষষ্ঠপতি শুক্রাচার্যের প্রভাবে। তাহলে ষষ্ঠপতি শুক্র, তাই তো? শুক্রাচার্যের প্রভাবে ডায়াবেটিস। তার রোগ হবে কি? 1433 সালে ডায়াবেটিস হবে, হজম শক্তির গোলমাল হবে, কিডনি ধাতুগত রোগ হবে, যৌন রোগ হবে, হার্নিয়া হবে, রক্তদুষ্ট পীড়া হবে, নারী জাতির মেয়েলি রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেবে। সেই সঙ্গে ছোটখাটো অস্ত্রোপচারের সম্ভাবনা অমূলক নয়। এবছর রাহু শনির কুপ্রভাবে। শনি কোথায় থাকবে? শনি দেখেন রাশির একাদশে থাকবে। শনি রাশির একাদশে মানে শনি এখানে আছে, এই যে 26 নম্বর নক্ষত্র, এখানেই পুরা বছর থাকবে। শনির কোনো গোচর নেই এবছর। রাহু শনির কুপ্রভাবে পরিবারের কোনো বয়স্ক লোকের জীবন অবসানজনিত শোক দুঃখের অশ্রুজল ঝরতে পারে। এমনকি জীবন সাথীর শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় হাসপাতালে ছোটাছুটি করেও শেষ রক্ষা হবে না। উচ্চ চিকিৎসার্থে বিদেশ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। পিতা মাতা ও সন্তানদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। বুঝলেন? কি বুঝলেন পরে বোঝাচ্ছি। এইবার চলে যান 1432। 1432-এ কি লেখা রয়েছে? ষষ্ঠপতি শুক্রাচার্যের অশুভ প্রভাব। ওখানে কিন্তু রাহু বৃহস্পতির দৃষ্টি নেই দেখেন। সেই সঙ্গে সেই সঙ্গে হয়ে গেছে। সেই সঙ্গে 14ই আষাঢ় থেকে রাহুর দৃষ্টিতে, 14 আষাঢ় থেকে হচ্ছে রাহু এই কুম্ভে গেছে। 32 সালে 14ই আষাঢ় দেখেন রাহুর গোচর। 14ই আষাঢ় একটু দেখে আসেন। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এই যে আষাঢ়, এই যে আষাঢ়ের 14 তারিখ দেখেন 364 পৃষ্ঠায় এই যে রাহু কেতুর গোচর। 32 সাল 1432। 1432-এ 14ই আষাঢ় দেখেন রাহু গোচর করেছে। দেখেছেন?